সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিং এ নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এবার সরাসরি তারেক রহমানের নির্দেশে দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির কারা নির্যাতিত নেতা লুৎফুজ্জামান বাবর। লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি, সেটা কিন্তু আমি ভাবিনি। শাহাবুদ্দিন চুপুর নাটকে বিদায়ের পর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বসতে যাচ্ছেন এক সময়ের আলোচিত সমালোচিত আর ভারতের সবচেয়ে বড় ঘুম হারামকারী নেতা লুৎফুজ্জামান বাবর। নতুন রাষ্ট্রপতি হচ্ছে লুৎফুজ্জামান বাবর। আলহামদুলিল্লাহ, জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়ে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির কারা নির্যাতিত নেতা লুৎফুজ্জামান বাবর। হ্যাঁ দর্শক, বিএনপির মধ্যে এমন একজন সৎ নেতা, এমনকি এমন কারা নির্যাতিত দলের জন্য নির্যাতিত হয়েছেন এমন নেতা কিন্তু আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আর যার ফলশ্রুতিতে কিন্তু তারেক রহমান বহু চিন্তা ভাবনার পরে কিন্তু দর্শক এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ বঙ্গভবনের নতুন নতুন অতিথি এবং নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। হ্যাঁ দর্শক, এমনই একটি বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে তোলপাড় অবস্থা। একেবারে দলমত নির্বিশেষে কিন্তু সকলেই কিন্তু এই দাবিটি একেবারে জোর সোরে কিন্তু জানাচ্ছেন তারেক রহমানের কাছে যে দেশের 23তম রাষ্ট্রপতি যাতে লুৎফুর রহমান বাবরকে বানানো হয়। কারণ এমন একজন সৎ ব্যক্তি যদি দেশের রাষ্ট্রপতি হয় দর্শক, দেশ কিন্তু অচিরেই কিন্তু বদলে যাবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় রাষ্ট্রপতি হিসেবে এই লুৎফুজ্জামান বাবর কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং আজকে শিরোনামে যে তথ্যগুলি দেখতে পেয়েছেন দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন। তাই দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, যেখানে বিস্তারিত আরো ভালো করে আপনি বুঝতে পারবেন। তারপরে এই বিষয়টি নিয়ে আমরা আরো পর্যালোচনা করব। শাহাবুদ্দিন চুপুর নাটকে বিদায়ের পর বঙ্গভবনের সেই লাল গদিটা এখন একদম ফাঁকা পড়ে আছে। ঢাকার বাতাসে এখন একটাই খবর তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বসতে যাচ্ছেন এক সময়ের আলোচিত সমালোচিত আর ভারতের সবচেয়ে বড় ঘুম হারামকারী নেতা লুৎফুজ্জামান বাবর। আর এই একটা খবরই নাকি পুরো দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। মোদী সরকারের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম, কপালে চিন্তার ভাঁজ। কারণ হিসাবটা একদম পরিষ্কার, বঙ্গভবনের গদিতে যদি লুৎফুজ্জামান বাবরের মতো শক্ত রগের আর একগুঁয়ে ভারত বিরোধী নেতা বসে যান, তবে ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল 7 সিস্টার্স বা 7টি রাজ্য নিয়ে দিল্লির আধিপত্যের খেলা চিরতরে খতম হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে রাজনীতি থেকে প্রায় গায়েব হয়ে যাওয়া লুৎফুজ্জামান বাবরকে ঘিরে এত বড় ধামাকা কেন? এর পেছনে কি প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? আপনার কি মনে হয় দর্শক? ভারতের সেই চিরচেনা দাদাগিরি থামাতেই কি বাবরকে বঙ্গভবনের ট্রাম্প কার্ড বানানো হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আসলে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা চলছে বলা যায়। কারণ তার সামনে এখন জোড়া সংকটের পাহাড়। একদিকে নিজের দল বিএনপির ভেতরে বাঘা বাঘা নেতাদের দলাদলি, অন্তর্দলীয় কোন্দল আর ক্ষমতার অদৃশ্য টানাটানি সামলানো, অন্যদিকে সীমান্ত পারের মোদী সরকারের চোখ রাঙানি ও ভূ রাজনৈতিক চাপকে এক হাতে সামাল দেওয়া। এই চরম বিপজ্জনক সময়ে বঙ্গভবনে এমন একজনকে বসাতে হবে যিনি শুধু নাম কাওয়াস্তে রাষ্ট্রপতি হবেন না, বরং একাধারে দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি বন্ধ রাখবেন আর বিদেশের মাতব্বরীকেও শক্ত হাতে ঠেকিয়ে দেবেন। এই দুই কঠিন হিসাব মিলাতেই এখন লন্ডনের নির্দেশে আর ঢাকার হাইকমান্ডের বৈঠকে দিন রাত ঘাম ঝরছে। সামান্য একটা ভুলের চাল পুরো রাজনৈতিক দাবার ছককে তছনছ করে দিতে পারে। তাই তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো একদম ইঞ্চি মেপে গুটি চালছেন, যাতে দিল্লির দাদাবাবুরা কোনো ফাঁকফোকর দিয়ে নাক গলানোর সুযোগ না পায়। খেলার শুরুতেই বঙ্গভবনের শূন্যতা পূরণে সবচেয়ে হাই প্রোফাইল চাল হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সামনে আনা হয়েছিল। বিশ্বজুড়ে যার ভাবমূর্তি নিয়ে কোনো কথা চলে না, সেই নোবেল বিজয়ীকে যদি বঙ্গভবনে বসানো যেত তবে দুটো বড় লাভ হতো। এক, দলের ভেতরের সব রেশারেশি আর সিনিয়র নেতাদের ক্ষমতা দখলের লড়াই এক তুড়িতে থামিয়ে দেওয়া যেত। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক চাপ আর ভারতের মোদী সরকারের রাজনৈতিক ছক পানির মতো সহজ করে সামলে নেওয়া যেত। ইউনূসকে সামনে রাখলে বিদেশি পরাশক্তিগুলোকে অনায়াসে সামলানো যেত ঠিকই, কিন্তু মাঠের রাজনীতি আর সামরিক বিশেষজ্ঞরা বলছেন হিসাবটা এত সরল নয়। চুপ্পুর বিদায়ের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাকে বসানো হয়েছে সেই মেজর হাফিজউদ্দিন আহমেদকে নিয়েই এখন সবচেয়ে বড় শোরগোল। কিন্তু ভাই, রাজনীতির প্যাঁচ কি এত সহজে খোলে? এই জায়গায় এসে লেগেছে আসল জট।
বিএনপির একটা বিশাল অংশ আর রাজনীতি সচেতন সাধারণ মানুষ মনে করছেন মেজর হাফিজকে বঙ্গভবনের প্রোটোকলের খাঁচায় বন্দী করে ফেলা মানে তাকে হাত পা বেঁধে একপাশে বসিয়ে রাখা। তাহলে জাতীয় সংসদে মোদী সরকারের লোকজনকে আর বিরোধী দলের লাগামহীন চিল্লাচিল্লিকে কে ঠেকাবে? সংসদে তো দাপুটে আর পড়া অভিভাবক হিসেবে হাফিজের উপস্থিতি এখন সবচেয়ে বেশি দরকার। তাকে যদি বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয় তবে সংসদ হয়ে পড়বে অভিভাবকহীন, আর সেই সুযোগে আবার নতুন করে বিশৃঙ্খলা ও হট্টগোল শুরু হতে পারে। এই ভয়েই হয়তো হাইকমান্ড এখন বিকল্প মুখগুলোর দিকে নজর দিতে বাধ্য হচ্ছে। তবে সব হিসাব নিকাশ, সব কূট কৌশলকে একপাশে সরিয়ে রেখে আসল বোমাটা ফেটেছে লুৎফুজ্জামান বাবরের নাম সামনে আসার পর। এই একটা নাম শুনলেই নাকি সাউথ ব্লকের কর্তাদের বুকের ভেতর ধক করে ওঠে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো এই মানুষটি ছিলেন তৎকালীন সরকারের সবচেয়ে ক্ষমতাবান চাবিকাঠি। ভারত আর তাদের অনুগত রাজনৈতিক গোষ্ঠীগুলোর কাছে বাবর ছিলেন একেবারে এক নম্বর গলার কাঁটা। শাহাবুদ্দিন চুপ্পুর চরম নাটকীয় পতনের পর পুরো বঙ্গভবন এবং জাতীয় সংসদ ঘিরে শুরু হয়েছে রাজনীতির আরেক রুদ্ধশ্বাস মহারণ। বঙ্গভবনের শূন্য সিংহাসনে এবার কে বসতে যাচ্ছেন? চায়ের কাপ থেকে শুরু করে কূটনৈতিক মহলের ড্রয়িং রুম, সর্বত্র এখন একটি মাত্রই প্রশ্ন, হু ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে জটিল, স্পর্শকাতর এবং মাস্টার স্ট্রোক একটি সিদ্ধান্ত। কারণ তার সামনে এখন জোড়া মহাসংকট। একদিকে দলের ভেতরের দীর্ঘদিনের দলাদলি, পদ বঞ্চিতদের ক্ষোভ এবং গ্রুপিং সামলানো, আর অন্যদিকে আগামী দিনের আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক চাপ মোকাবিলা করা। বিশেষ করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো পরাশক্তিগুলো বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদের প্রভাব বিস্তারে রীতিমতো ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে। এই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোন ট্রাম্প কার্ডটি খেলবেন তা নিয়ে রীতিমতো সরগরম গোটা দেশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশের মতে তারেক রহমানের হাতে থাকা সবচেয়ে মোক্ষম চাল বা সেরা অপশন হতে পারতেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপতির আসনে বসানো যেত তবে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যকার মনস্তাত্ত্বিক টানাপোড়েন থেকে যেমন সহজেই রেহাই পাওয়া যেত, তেমনি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর যে কোনো কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সামলানো সরকারের জন্য পানির মতো সহজ হয়ে যেত। পশ্চিমা বিশ্বের সাথে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত সখ্যতা রয়েছে তা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ এবং সমর্থন আদায় করা সম্ভব হতো। তবে সেই সমীকরণ যদি শেষ পর্যন্ত না মেলে তবে রাজনীতি ও সামরিক বিশ্লেষকরা বেশ কয়েকটি হেভিওয়েট নাম এবং তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার পেছনের চাঞ্চল্যকর যুক্তিগুলো সামনে নিয়ে এসেছেন। এই সম্ভাব্য তালিকার একদম শীর্ষে যাকে ঘিরে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে তিনি আর কেউ নন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। চুপ্পুর পতনের পর তাকেই বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপাতত এর চেয়ে নিখুঁত কোনো বিকল্প সরকারের হাতে নেই। তবে তাকে কেবল ভারপ্রাপ্ত না রেখে স্থায়ীভাবে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়াই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কেন মেজর হাফিজ? যুক্তিটা বেশ স্পষ্ট এবং ওজনদার। প্রথমত, দেশের রাজনৈতিক অঙ্গন এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ পাওয়ার সার্কেল উভয় জায়গাতেই মেজর হাফিজের রয়েছে অগাধ গ্রহণযোগ্যতা। একজন দুঃসাহসী সেনা কর্মকর্তা এবং 4 দশক ধরে রাজনীতির মাঝে সক্রিয় থাকার সুবাদে মিলিটারি ও পলিটিক্সের এই দুই মেরুর মাঝে তিনি এক বিশ্বস্ত সেতু হিসেবে কাজ করতে পারেন। তবে এই পুরো রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় সারপ্রাইজ বা রোমাঞ্চকর নাম হিসেবে যার কথা সামনে আসছে তিনি হলেন ভারত ও আওয়ামী লীগের এক নম্বর আতঙ্ক লুৎফুজ্জামান বাবর। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিগত বিএনপি সরকারের সবচেয়ে ক্ষমতাবান এবং প্রভাবশালী চাবিকাঠি। স্বয়ং তারেক রহমান নিজে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দায়িত্ব দিয়ে তৈরি করেছিলেন। রাজনীতিতে বাবরকে বলা হয় আওয়ামী লীগ এবং ভারতের সবচেয়ে বড় চক্ষুশূল, যা 10 ট্রাক অস্ত্র মামলার পর আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে ভারতের অতিরিক্ত সুবিধা নেয়ার বিষয়ে কড়া সমালোচনা করেছেন এবং সরকার বেশ শক্ত ভারত বিরোধী কূটনৈতিক অবস্থা নিয়েছে। আর ঠিক এই কারণেই সরকারের হাই কমান্ডে বারবার বাবর সাহেবের কদর হু হু করে বাড়ছে। শোনা যায় শুরুতে ভারতের তীব্র আপত্তির কারণেই নাকি তাকে কোনো পদে রাখা হয়নি, কিন্তু আজ রাষ্ট্রপতির পদের জন্য হঠাৎ কেন লুৎফুজ্জামান বাবরকে ভাবা হচ্ছে? এর পেছনে লুকিয়ে আছে 2006 সালের সেই ইতিহাস ছোঁয়া ভয়ঙ্কর শিক্ষা। 2006 সালে বন্দুকের নল উঁচিয়ে এবং -2 ফর্মুলার ভয় দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বাধ্য করা হয়েছিল 1/11 জন্ম দিতে। বর্তমান হাইকমান্ড খুব ভালো করে জানে রাষ্ট্রপতির চেয়ারে যদি লুৎফুজ্জামান বাবর বসে থাকেন তবে ভারতের গোয়েন্দা সংস্থা কিংবা বাইরের কোনো পরাশক্তি চক্রান্ত করে বা বন্দুকের ভয় দেখিয়ে দ্বিতীয় কোনো 1/11 ঘটাতে পারবে না। বাবরের শক্ত ড্রগ ও একগুঁয়ে স্বভাবের কারণে ভবিষ্যতে চাইলেও কেউ বঙ্গভবনকে ব্যবহার করে বর্তমান সরকারকে কাবু করতে পারবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম রোমাঞ্চকর।
প্রধানমন্ত্রী তারেক রহমান কি কূটনৈতিক চাল হিসেবে মেজর হাফিজ বা ইউনুসের মতো সর্বজন গ্রাহ্য কার্ড খেলবেন, নাকি অভ্যন্তরীণ দলের পদ খালি করতে মির্জা ফখরুলকে পাঠাবেন বঙ্গভবনে, নাকি সেন্সিটিভ 111 ঠেকানোর মহাবর্ম হিসেবে ভারতের ভিত কাঁপিয়ে দেওয়া লুৎফুজ্জামান বাবরকেই রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসাবেন? দর্শক, পুরো সমীকরণটিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ দর্শক শ্রোতা, এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে কিন্তু দর্শক নতুন করে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন, দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আর সেই তালিকায় কিন্তু বিএনপির অনেকের নাম থাকলেও মানে এবার কিন্তু যে নামটি এসেছে দর্শক, সেটা শোনার পর দেশের সকল শ্রেণীর জনগণ কিন্তু দর্শক একেবারে কিন্তু জোর গলায় কিন্তু দাবি জানাচ্ছেন এই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু রাষ্ট্রপতি বানানোর জন্য। কারণ দর্শক, তার মতো এমন একজন সৎ, বিশেষ করে যে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা একজন নেতা, তার ভিতরে কি পরিমাণ সততা থাকলে দর্শক তার কথাবার্তার মধ্যে এতটা মাধুর্য থাকতে পারে। কারণ আপনারা যারা এই সোশ্যাল মিডিয়াতে হোক অথবা যেখানে হোক দর্শক এই লুৎফুজ্জামান বাবরের কথাগুলি শুনেছেন দর্শক, এটা শুনে আশা করি আপনার মনে এটা আসবে না যে লুৎফুজ্জামান বাবর রাষ্ট্রপতি হিসাবে দর্শক মানে যারা সিরিয়ালে রয়েছেন তাদের মধ্যে এক নম্বরে থাকবে, এমনটাই কিন্তু আপনার মনে আসার কথা। কারণ এই লুৎফুজ্জামান বাবর দর্শক এতটাই কারা নির্যাতিত হয়েছেন দলের জন্য, বিএনপির জন্য দর্শক, একেবারে মৃত্যুর মুখ থেকে কিন্তু সে ফিরে এসেছে, এমনটাই কিন্তু বলা যেতে পারে। আর যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আশা করব তারেক রহমান খুব চিন্তা ভাবনা করে কিন্তু এমন একটি সিদ্ধান্ত নেবেন এই লুৎফুজ্জামান বাবরকে বঙ্গভবনের চেয়ারে বসানোর জন্য, অর্থাৎ দেশের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য। আর এটা হলো দর্শক দেশের রাজনীতির অঙ্গনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ যার ভিতর সততা আছে দর্শক, ন্যায় আছে, ইনসাফ আছে, তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা সম্ভব, একদম সঠিকভাবে পরিচালনা সম্ভব। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় লুৎফুজ্জামান বাবর দর্শক রাষ্ট্রপতি হিসেবে কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আরো জানিয়ে যাবেন দর্শক তারেক রহমান কি এমন সিদ্ধান্ত নেবেন, আর নিলে বা দর্শক কেমন হবে। অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। আর দর্শক, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।